আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে গৃহীত হবে। মিলাই নিয়ে না আপনারা। আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি ফেলাইছে সেটা সে কইছে। প্রফেসর ইউনূস আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরা মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে। ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডি ফ্যাক্টর সহ প্রধান উপদেষ্টা। এইটা যা করিছে এটা একজন মানুষের 100 দিনের কাজ না। একজন মানুষের কোনো ধারণাই নেই কাজ কারে বলে। দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে একজন প্রফেশনাল মানুষ। তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসিয়েছেন উপদেষ্টা কইরা প্রফেসর ইউনূস, দেখেছেন তো। হ্যাঁ, বাংলাদেশে 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। আসিফ নজরুল 3 জন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। আমার কাছ থেকে শোনার দরকার নাই, এই হান্নানের কাছেই শোনেন, সমন্বয়ক হান্নানের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিংটা হয়েছে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবে সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে। আপনি কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা? আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি। হান্নান নাম বলে নাই যে কে নিয়ে গেছে 3 জন সমন্বয়ককে বানায়। কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘুটিটা শুরু করে। আমি তলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে গৃহীত হবে। মিলাই নিয়ে না আপনারা। আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি ফেলাইছে সেটা সে কইছে। সে নিজেদের 10-এর মধ্যে 4 দিছে। তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না। আমি এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা, আর এই কাজ করতে কত সময় লাগবে। ওই 1 নাম্বার কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ভালো কথা। তো এই কাজ করতে কত টাইম লাগে? মামলা কে করেছে? পুলিশ করেছে তো, তাই না? আইন মন্ত্রণালয় তো করেনি। লিস্ট কার কাছে আছে? পুলিশের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তাই না? পুলিশের কাছ থেকে তালিকা আসবে, দেখে দিবে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে। আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে লিস্ট ধরিয়া। এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ। একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম। আচ্ছা, কি কইছে 2 নাম্বার কাজ? নিয়োগ এবং নিয়োগের সহায়তা। নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। কি কি নিয়োগ করছে? প্রধান বিচারপতি নিয়োগ করছে, আপিল বিভাগের 5 জন, হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগ করছে। উপরে এগুলো নিজে করছে। আর নিচে যে অধস্তন আদালত সেখানে 109 জন বিচারক নিয়োগ কি করছে? সাচিবিক সহায়তা দিছে। তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ, কেরানির কাজ করে দিছে। মানে এই কথাটা বারবার বলছে, সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ। ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে, বুঝছেন? ব্যুরোক্রেসি কাজ কি রে বালশুন? সেক্রেটারি সার্ভিস দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল? জানা নাই। আমি চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। রাইট। যারা খুনের সাথে, হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। ওকে, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। রাইট স্যার। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে। রাইট। তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে? আমি বলি, আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে?
প্রথম প্রথম গান গান দ্বিতীয় মৃত্যুর আগে। রাইট, এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা। স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন, তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন, সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত, নাকি নিজেরা করবে? কেমনে করবে স্যার এটা, যদি কেউ এটা? আমি জানি না, আমি তো তাদের একজন। আমি বলছি যে মানুষ যেটা আশা করে বুঝছি, যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে যেন ক্ষমা চায়। হ্যাঁ, হ্যাঁ। আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন, এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার, কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী, কারো পিএইচডিও আছে, দুটো একটা দেড়টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন, মানে জানি না, মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী এরা। আচ্ছা ধরুন আমার তাদের কথা বাদ দে, আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা, আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন? প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ। রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক, মানে না জনগণের মাল। আক্ষরিক রি মানে হচ্ছে ল্যাটিন কথা রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরইডি। তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত, একটা পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তারা যদি এটা বোঝে না, তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন? না ঠিকই আছে। এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক। প্রথম আলোর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের। আচ্ছা আমি বলি, প্রথম আলোতে আপনি একসময় কাজ করেছেন, প্রথম আলোতে আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই। কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সালে আমার শেষ লেখা ছেপেছিল। 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে, আমার কোনো খবরই ছাপতো না। কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। কারণ আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকাকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে, কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। গরু জিনিসটা একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে। ভারতে কোন মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই কাহিনীগুলো খবর হয় নাই। এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না, কারণ আমরা এখানে নয়, সেটা নয়। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল, ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা যায়। সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি, তাকে প্রতীকী যে আপত্তি করবো, শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীকী